নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে থার্ড আইতে একটা চাঞ্চল্যকর বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সারা বাংলায় হইচই পড়ে গিয়েছে, শুভেন্দু নাকি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হতে চলেছেন। এমনটাই খবর কিন্তু ভাসছে বাংলার রাজনৈতিক মহলে, এমনকি ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন্দ্র থেকেও। দিল্লি থেকেও এরকম একটা খবর পাওয়া যাচ্ছে, শুভেন্দুকে মুখ করেই বিজেপি এবার নির্বাচনে নামতে চলেছে। এটা বিজেপির স্বভাব বিরুদ্ধ, কারণ বিজেপি এর আগে কখনো কাউকে মুখ করে বাংলায় নির্বাচনে অন্তত লড়েনি। অন্যান্য রাজ্যে দু এক জায়গায় লড়েছে ঠিকই, কিন্তু বাংলায় তারা কাউকে মুখ করে লড়েনি। এই প্রথম যদি শুভেন্দুকে তারা মুখ করে লড়তে চায়, তাহলে এটা হবে প্রথমবার। কিন্তু শুভেন্দু বিধানসভা নির্বাচনের পর যদি বিজেপি জেতে, তাহলে শুভেন্দু হবেন মুখ্যমন্ত্রী। কিন্তু যদি না জেতে, আজকের পর্যালোচনা করব আমরা সেই বিষয়ে। জোর খবর সারা পশ্চিমবাংলা জুড়ে এবং দিল্লিতেও জোর খবর যে পশ্চিমবাংলার আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি যদি জয়লাভ করে, তাহলে শুভেন্দু হবেন মুখ্যমন্ত্রী। বিজেপির অন্দরেও যারা নব্য বিজেপি, তাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। তারা সকলেই উল্লসিত, তাদের দাদা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। এমনকি উপমুখ্যমন্ত্রী কে হবেন, অর্থমন্ত্রী কে হবেন, এই নিয়েও কিন্তু বিজেপির মধ্যে আলোচনা শুরু হয়েছে। ঠিক গত বিধানসভায় যা হয়েছিল, গত বিধানসভায় তারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক না করলেও কে কোন দফতর পাচ্ছেন সেটা মোটামুটি মুরলীধর সেন লেনের অফিসে, হেস্টিংসের অফিসে কিন্তু আলোচনা হয়ে গিয়েছিল। এবং দলে দলে তৃণমূল থেকে নেতারা ছুটে গিয়েছিলেন, উড়ে গিয়েছিলেন চার্টার ফ্লাইটে করে দিল্লিতে। অনেক নাম, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, এরকম বহু বিধায়ক, স্ট্যান্ডিং বিধায়ক, তারা চলে গিয়েছিলেন। সব্যসাচী দত্ত চলে গিয়েছিলেন। মুকুল রায়ের লিয়াজও করাতে এটা সম্ভব হয়েছিল এবং বিজেপির একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল। কিন্তু বাংলার মানুষ বিজেপির সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন। আপকি বার 200 পার বলে হুঙ্কার ছাড়া যারা দিল্লি থেকে এসেছিলেন, যারা হুঙ্কার ছাড়তে শুরু করেছিলেন আপকি বার 200 পার, তাদের তোতা মুখে ভোতা করে দিয়েছে বাঙালিরাই। কিন্তু এবারের পরিস্থিতিটা কিন্তু অন্যরকম। এবারের পরিস্থিতিটা একেবারেই উল্টো। সেই হাওয়া নেই, মোদির যে ঢেউ বা মোদি ওয়েভ বা মোদি লহর যেটাকে বলা হয়, সেই মোদি লহর নেই। বরং উল্টে মোদির জনপ্রিয়তায় ভাটার টান। পেহেলগাঁওতে যেভাবে আমেরিকা একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, তাতে মোদির মুখ পুড়েছে। G7 গিয়ে মুখ পুড়েছে। ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকেনি, বিভিন্নভাবে হ্যাটা করছে মানে ভারত সরকারকে। এই রকম অবস্থায় মোদির সেই বিশ্বগুরু ইমেজ আর নেই। এবং দেশের দেশের মধ্যেও তিনি যে হিন্দুদের মাসিহা, এটাও আর বলা যাচ্ছে না। বরং বাংলায় হিন্দুদের মাসিহা হয়ে ওঠার চেষ্টা করছেন শুভেন্দু। তিনি আপ্রাণ চেষ্টা করছেন হিন্দুদের মাসিহা বা হিন্দুদের কি বলবো, চোখের মণি হয়ে উঠতে। কিন্তু বাংলার হিন্দুরা কি শুভেন্দুকে চোখের মণি ভাবে? এটা তো একটা বড় প্রশ্ন। কারণ বাংলার হিন্দুদের কাছে চোখের মণি হচ্ছে স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব, শ্রী রামকৃষ্ণ পরমহংস। এরাই তো বাংলার হিন্দুদের কাছে চোখের মণি। এমনকি কোথাও কোথাও অনুকূল ঠাকুর, কোথাও কোথাও বালক ব্রহ্মচারী। শুভেন্দু অধিকারী তো নন, তিনি একজন রাজনৈতিক নেতা ছাড়া কিচ্ছু নন। কিন্তু তারপরেও শুভেন্দুকে নিয়ে মাতামাতি শুরু করেছে একদল মিডিয়া, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং কয়েকটি টেলিভিশন চ্যানেল। তারা ধরেই নিয়েছে শুভেন্দু এবার মুখ্যমন্ত্রী হচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা খুব আনন্দের বিষয়, শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন, এর মধ্যে এর থেকে বড় আনন্দের তো কিছু নেই। কিন্তু আদৌ কি তিনি হবেন? আর যদি তিনি হতে না পারেন, তাহলে কি হবে? দেখুন, যা পরিস্থিতি, পরিস্থিতি বিজেপির অনুকূলে নেই, এটা বিজেপিও জানে। আরএসএস রিপোর্ট দিচ্ছে বিজেপি 3 ডিজিটে পৌঁছবে না। আমরা বলছি বিজেপি 52টার বেশি, 53টা আসন পাবে না। এখনই বলছি, আগামী দিনে যত পরিস্থিতি গড়াবে, হয়তো পরিস্থিতি গড়ালে খুব খারাপ হলে, হয়তো তৃণমূলের পক্ষে যদি খুব খারাপ হয়, বিজেপি 55-56টা আসন পাবে। আর যদি তৃণমূলের অনুকূলে যায়, তাহলে বিজেপি 48টার মধ্যেই আটকে যাবে। তো এইরকম পরিস্থিতিতে শুভেন্দুকে মানে মুখ্যমন্ত্রী হিসেবে মানে প্রজেক্ট করে বিজেপি কিন্তু শুভেন্দুর ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিতে বসেছে।
যদি শুভেন্দু কোনো কারণে মুখ্যমন্ত্রী না হন, মানে বিজেপি যদি ক্ষমতায় না আসে, তাহলে শুভেন্দুর কি দশা হবে বুঝতেই পারছেন। কারণ বিজেপি এমন একটা দল, তারা মানে কেউ যদি পারফর্ম করতে না পারে, কাজ কর্মদক্ষতা দেখাতে না পারে, বিজেপি তাদের কিন্তু রেয়াত করে না, ছুঁড়ে ফেলে দেয়। এরকম বহু নেতাকে বিজেপি আস্থা করে ফেলে দিয়েছে। রাহুল সিনহা আছেন, দিলীপ ঘোষ আছেন। যদিও দিলীপ ঘোষ আভ্যন্তরীণ রাজনৈতিক মানে কি বলবো অভিসন্ধির শিকার, কিন্তু রাহুল সিনহা তিনি পারফর্ম করেননি, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপি। শুভেন্দুরও কি সেই দশা হবে? এইটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নটা উঠেছে কিন্তু বিভিন্ন জায়গায়। যেমন শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন, এটা উল্লাস চলছে কিছু কিছু মহলে। আবার শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হতে না পারেন, তাহলে শুভেন্দুর কি হবে, এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় শুভেন্দুরই একদল অনুগামী। কারণ শুভেন্দু যে দলেই থাকেন, যখন তৃণমূল ছিলেন তখনও তিনি তার অনুগামী সৃষ্টি করেছিলেন, দাদার অনুগামী বলে। তিনি বিজেপিতে আছেন, বিজেপিতেও তিনি তার নিজের কিছু অনুগামী রেখেছেন। শঙ্কর ঘোষেদের মতন লোক কিছু আছেন, তারা বিজেপি যতটা করেন তার থেকেও বেশি করেন শুভেন্দু, এটা তো ঠিক। কিন্তু ঘটনা হচ্ছে যে মানে শুভেন্দুর এই মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা মোটামুটি 99% না, যদি না বড় কোনো অঘটন ঘটে। শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী না হতে পারেন, তাহলে শুভেন্দুর ক্যারিয়ার শেষ। আমরা এই নিয়ে আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। শুভেন্দুর ক্যারিয়ার শেষ কেন বলছি? কারণ একটাই, মানে আমরা যেটা বুঝতে পারছি, কারণ শুভেন্দু যদি পারফর্ম করতে না পারেন, অন্তত গতবারে জেতা 77টা আসন থেকে বাড়িয়ে 78 না করতে পারেন, তাহলে শুভেন্দুকে বিজেপি আর বিরোধী দলনেতা তো ছেড়ে দিন, দলের কোনো জায়গাতেই রাখবে না। ওই দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তথাগত রায়দের মতন অবস্থা হয়ে যাবে। মানে না ঘরকা না ঘাটকা, না দলের না দলের বাইরে, এরকম একটা ব্যাপারে ঝুলিয়ে রাখবেন। এবার তখন শুভেন্দু কি করতে পারে? শুভেন্দুর কাছে তখন 2-3টে অপশন আছে। হয় শুভেন্দু বিজেপি ছাড়তে পারেন, আর না হয় বিজেপি আঁকড়ে পড়ে থাকবেন। কারণ যতদিন না বিজেপি কেন্দ্রীয় ক্ষমতা থেকে সরবে, ততদিন শুভেন্দু বিজেপি ছাড়তে পারবেন না। কারণ 2026-এ পশ্চিমবাংলায় যদি বদল না হয়, 29 পর্যন্ত তো বিজেপি দিল্লিতে থাকবেই, এবং এই 29 পর্যন্ত মানে যতই অপমান হোক, অসম্মান হোক, বিজেপি ছেড়ে শুভেন্দু যেতে পারবেন না। কারণ তার সমস্ত চাবিকাঠি অমিত শাহের হাতে রয়েছে, তার জীবন কাঠি, মরণ কাঠি সবটাই কিন্তু অমিত শাহের হাতে। দিল্লিতে যদি কেন্দ্রের সরকারের পরিবর্তন হয়, তখন তিনি হয়তো কংগ্রেসে জাম্প করতে পারেন অজিত চৌধুরীর হাত ধরে, আবার তিনি তখন তৃণমূলে ফিরতে পারেন, আবার নিজের একটা দলও গঠন করতে পারেন। মুশকিলটা হচ্ছে, তিনি দল গঠন করবেন এমন সাংগঠনিক সক্ষমতা তার কোনো কালে ছিল না, আজও নেই। তিনি চিরকাল, মানে যতদিন তিনি তৃণমূল করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলাতেই করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতে করেছেন। তারপরে তিনি যখন বিজেপিতে গেলেন, এখন তিনি অমিত শাহ, নরেন্দ্র মোদীদের ছত্রছায়া করছেন। এককভাবে সংগঠন করবার মতন সাংগঠনিক দক্ষতা সারা পশ্চিমবঙ্গ জুড়ে করার মতন শুভেন্দু অধিকারীর নেই। তাই তিনি নতুন দল গড়বেন, এটা দুরাশা করা উচিত না। তিনি নিজেও জানেন যে তিনি নতুন দল করলে তার সাথে হয়তো 2000 লোকও থাকবে না সারা বাংলায়। কারণ সকলেই জানেন যে শুভেন্দুর পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এ জীবদ্দশায় সম্ভব না।
এটা সকলেই জানেন, মানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলেই জানেন যে শুভেন্দু অধিকারী পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে একটা বিধানসভায় হারানো যায়, কিন্তু সব বিধানসভায় তো হারানো যায়নি। ফলে শুভেন্দুর প্রতি আস্থা এমনিতেই কমে গিয়েছে মানুষের। তারপরে শুভেন্দু নতুন দল গড়তে না পারলে শুভেন্দুকে একটাই অপশন, সেটা হচ্ছে তার কংগ্রেসে যাওয়া। কারণ তৃণমূলের জন্য তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তবে সবটাই তো সম্ভাবনার শিল্প, আবার বলা যায় না তৃণমূল তাকে জামাই আদর করে ঘরে তুলে আনতে পারে, আবার 35টা পদ দিতে পারে, দিতেই পারে, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু তাহলে তৃণমূলের প্রতি তৃণমূলীদের আস্থাই কমবে। কারণ যেভাবে শুভেন্দু ওই সনাতনী করছেন এবং মুসলিমদের অপমান করে যাচ্ছেন দিনের পর দিন, কখনো লুঙ্গি বাহিনী, কখনো আরো নোংরা কথা বলছেন, বলতে খারাপ লাগছে যে এই ধরনের কথা বলছেন, সেই শুভেন্দু যদি তৃণমূলে ফেরেন তার এই কথাগুলো তো রয়ে যাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন আর্কাইভে তো থেকে যাবে, সেখান থেকে সেই কথাগুলো মানে ফিরে আসবে। এখন যেমন ফিরে আসছে, তিনি বলছেন দীঘা, তমলুক এসবের উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আর কেউ কাজ করেননি। এখন তিনি এসব বলছেন। তার ওই দীঘার জগন্নাথ মন্দির মানে শিলান্যাসের সময় সে ছবিও বেরিয়ে আসছে। ফলে কি হচ্ছে, তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাটা কমে যাচ্ছে। ঠিক একইভাবে তিনি তৃণমূলে ফেললেও তৃণমূলের তিনি সেই জায়গাটা মানুষের কাছে, তৃণমূল কর্মীদের কাছ থেকে আর পাবেন না। হয়তো নেতারা তাকে নিতে পারেন, কিন্তু তাতে রুষ্ট হবেন তৃণমূল কংগ্রেস কর্মীরাই। সেটা কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা? সম্ভবত না। উপায় কংগ্রেসে যাওয়া, কংগ্রেসে গিয়ে, কারণ কংগ্রেসের সেভাবে লিডারশিপ এখনো পশ্চিমবাংলায় নেই। আমি শুভঙ্কর দার অত্যন্ত মানে কি বলবো, স্নেহধন্য একজন। শুভঙ্কর দা রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন। শুভঙ্কর দার সাথে আমার অত্যন্ত ভালো ব্যক্তিগত সম্পর্ক। সেই সম্পর্ক মাথায় রেখেই বলছি, শুভঙ্কর দার পক্ষেও সম্ভব না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল কিছু করে ওঠা, মানে সেটা একেবারেই সম্ভব না। শুভেন্দু এসে কি পারবেন কংগ্রেসের জোয়ার আনতে? না, তাও পারবেন না। কারণ শুভেন্দু এই মুহূর্তে কংগ্রেসীদেরও অপমান করতে ছাড়ছেন না। তিনি রাহুল গান্ধীকে নিয়ে কথা বলছেন, তিনি সোনিয়া গান্ধীকে নিয়ে কথা বলছেন। কংগ্রেসীরাও কি মেনে নেবে? না, নেবে না। ফলে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ আগামী 2026-এ বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু একেবারে তমসাবৃত, অন্ধকারময়। এবং তখন শুভেন্দুর বিরুদ্ধে যদি তৎকালীন কেন্দ্রীয় সরকার 29-এর পর যদি সরকার বদল হয়, সরকার বদল হওয়ার পর যদি শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই ইডি খাতা খোলে, তাহলে শুভেন্দুকে আরো অন্ধকার, মানে কাল কুঠরি যেটাকে বলে, সেখানে কাটাতে হবে। এবং মানে শুভেন্দু সম্বন্ধে যা যা অভিযোগ আছে, যা প্রমাণ রাজ্য সরকারের কাছে আছে, সেটা রাজ্য সরকার এক্ষুনি চাইলেই শুভেন্দুকে কিন্তু কালকুঠরিতে পাঠাতে পারে। এই মুহূর্তে যা যা প্রমাণ আছে, তাহলে পাঠাচ্ছে না কেন? কারণ ওই হাইকোর্টের একটা রক্ষা কবচ আছে, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর টুকুও করা যাবে না। এত দুধে ধোয়া তুলসী পাতা শুভেন্দু যে তার বিরুদ্ধে এফআইআরও করা যাবে না। তিনি কাউকে চড় মেরে দিতে পারেন, তিনি কাউকে গালমন্দ করতে পারেন, কাউকে শুয়ে বাচ্চা বলতে পারেন, কাউকে আরো নোংরা কথা বলতে পারেন। আমার বলতে ইচ্ছে করছে না সেই কথাগুলো, আমি বলি না এই ধরনের কথা, কিন্তু করতে পারেন এগুলো। কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করা যায় না। তিনি কাউকে চটিচাটা বলে দিতে পারেন, এফআইআর হবে না, রক্ষা কবচ আছে। কিন্তু এই রক্ষা কবচ কতদিন? সাধারণত আমরা দেখেছি যে আদালতগুলো সরকার বিরোধী হয়, সরকারের পক্ষে থাকে না। কেন্দ্রের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কেন্দ্রের ক্ষেত্রে সবসময় সরকারের পক্ষে কথা বলেছে আদালত, বেশিরভাগ ক্ষেত্রেই। এখন একটু আধটু মানে আমরা বেসুরো দেখতে পাচ্ছি আদালতকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আদালত হচ্ছে সরকার বিরোধী। তাই আদালত শুভেন্দুকে রক্ষা কবচ দিয়ে রেখেছে। সেই রক্ষা কবচ কতদিন? যতদিন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে ততদিন, 29 পর্যন্ত। 26-এর পর 29 আসতে আর মাত্র 3টে বছর, মেরে কেটে 1000 দিন। এই 1000 দিন শুভেন্দু কিন্তু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন। এবং গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন মানে কি, তিনি সেই মানে এখনকার ফর্মে আর ঘুরে বেড়াবেন না। কারণ বিজেপি তাকে আর ক্ষমতাসীন করে রাখবে না। রাজ্যের বিরোধী দলনেতার কথা তো ছেড়েই দিন, তাকে দলের কোনো পদে রাখবে কিনা আমরা জানি না। হয়তো রাহুল সিনহার মতন হয়ে যাবে, হয়তো সায়ন্তন বসুর মতন হয়ে যাবে, হয়তো তথাগত রায়ের মতন হয়ে যাবে, হয়তো দিলীপ ঘোষের মতন হয়ে যাবে। কিন্তু শুভেন্দু অধিকারী, এখনকার শুভেন্দু অধিকারী হয়ে আর থাকবেন না বিজেপিতে, এটা নিশ্চিত জেনে রাখুন। ফলে শুভেন্দু ওই মানে দলের একজন, বিজেপির একজন কর্মী, সাধারণ কর্মী হিসাবেই থাকবেন। হয়তো খানিকটা অন্তরালে চলে যাবেন, মাঝে মধ্যে মুখ খুলবেন, গরমাগরম বিবৃতি দিয়ে ভেসে থাকার চেষ্টা করবেন।
এটা করবেন। কিন্তু 1000 দিন পর 2029 সালে যদি কেন্দ্রের সরকারের পট পরিবর্তন হয়, যার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে রাজ্যে রাজ্যে, তাহলে শুভেন্দুর কি হবে? এই প্রশ্নটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু যেহেতু আমরা হাইপোথেটিক্যাল কোনো কথা বলি না, যদি দিয়ে কোনো কথা বলি না, আমরা যদি এটা হয় হলে যদি ওটা হয় এরকম কথা বলি না, কিন্তু যে সম্ভাবনা দেখা যাচ্ছে 2029-এ বর্তমান কেন্দ্রীয় সরকারের পতন অনিবার্য হতে চলেছে, যদি বিরোধীরা ঠিকঠাক ঠিক না থাকে। বিরোধীরা যেভাবে এগোচ্ছে সেভাবে যদি এগোয়, আগামী 2029-এ কেন্দ্রীয় সরকার পতন হবে। আর রাজ্যে তৃণমূলকে সরিয়ে বিজেপির ক্ষমতায় আসা, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিচ্ছু না। এই শুভেন্দুর ভবিষ্যৎ কি হতে পারে এটা কিন্তু আপনারা ভালো বলতে পারবেন, তাই কমেন্ট করে লিখে জানান। আর আমাদের পাশে এসে যারা দাঁড়াচ্ছেন, প্রতি মাসে কিছু কিছু করে আর্থিক সাহায্য পাঠাচ্ছেন, তাদেরকে সত্যি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেককে বলবো যে আগামী মাস অর্থাৎ জুলাই মাসে যারাই আমাদেরকে এই আর্থিক সাহায্য পাঠাবেন, তার স্ক্রিনশট এবং আপনার নাম, কোথা থেকে আপনি পাঠাচ্ছেন, জায়গার নাম, এটা অবশ্যই আমাদের লিখে পাঠাবেন। আমরা নতুন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছি, পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো বন্ধ করে দেবো, নতুন গ্রুপে আপনাদের জয়েন করাবো এবং সেখানেই আপনারা আমাদেরকে এইভাবে পরামর্শ দেবেন যে কোন কোন বিষয়ে আমরা অনুষ্ঠান করব, কোন বিষয়ে অনুষ্ঠান করলে ভালো হয়, আপনাদের পরামর্শ নেব। তাই যারাই জুলাই মাসের সাবস্ক্রিপশন পাঠাবেন তারা অবশ্যই স্ক্রিনশটটা সহ নিজের নামটাও পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন, 9830075869। এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারেই অনুদান পাঠাতে পারবেন ইউপিআই করে দিয়ে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, আপনাদের সাথে বিকেল 5টায় আজকে আর দেখা হবে না, কারণ আজ শনিবার, আজ প্রবীর প্লাসের কোনো অনুষ্ঠান নেই। রাত্রে আপনারা দেখতে পাবেন ওপেন ফোরাম, যেখানে আপনাদের সাথে আমরা সরাসরি কথা বলি, আপনারা আপনাদের মতামত দেন। রাত 8:30টায় আপনাদের জন্য আমরা টেলিফোন লাইন খুলে দেবো, আপনারা সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারবেন ওপেন ফোরামে। আর আগামীকাল সকাল 11টায় থাকবেন ডাক্তার অরিন্দম বিশ্বাস। 50 মানুষ যাদের বয়স 50 পেরিয়ে গেছে, তাদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত, তাদের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, তারা কি ধরনের সমস্যায় ভোগেন, সেখান থেকে বেরিয়ে আসার কি কি উপায়, সবটাই বলে দেবেন ডাক্তার অরিন্দম বিশ্বাস আগামীকাল সকাল 11টায়। আজ এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।